বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুজ্জামান। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বানান নিয়ে। আজকের আলোচনা শেষে তোমরা বানান সম্পর্কে বলতে পারবে, বানান ভুল হওয়ার কারণ সম্পর্কে বলতে পারবে, বানান সংস্কারের উদ্যোগ সম্পর্কে বলতে পারবে, প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে বলতে পারবে, এইচএসসি পরীক্ষায় বানান থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে বলতে পারবে। বানান। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় লিখি, আবার সেই লেখা পড়ি। তাইলে এখানে মোটা দাগে তিনটা ব্যাপার রয়েছে। একটা হচ্ছে বলা, লেখা এবং পড়া। এর ভিতরে বলা এবং পড়া এর সাথে উচ্চারণ সম্পৃক্ত, লেখার সাথে বানান সম্পৃক্ত। আমরা যখন কথা বলি তখন একটির পর একটা বাক্য বলি। বাক্যগুলো তৈরি হয় শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। ধ্বনির লিখিত রূপ, চিহ্ন বা প্রতীককে বলে হচ্ছে বর্ণ। এই বর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করি, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি এবং একটি ভাব প্রকাশ করি। এটা হচ্ছে লেখার সময়। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারণীয় এবং শ্রবণীয়, আর বর্ণ হচ্ছে দৃশ্যমান, যা দেখা যায়। বাংলা বর্ণমালায় বর্তমানে 50টি বর্ণ আছে। এর ভিতরে 11টি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ 39টি। বর্তমানে বলছি এই কারণে যে বাংলা বর্ণমালার যে চেহারা এবং সংখ্যা আমরা বর্তমানে দেখি, এটা অনেক আগে এরকম ছিল না। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এই অবস্থায় এসেছে। তো বর্তমানে আমরা এই 50টি বর্ণ, তার কার চিহ্ন, ফলা চিহ্ন ইত্যাদি দিয়ে বাংলা বানান লিখছি। কখনো শুদ্ধ বানান লিখছি, কখনো ভুল করছি, কখনো বিভ্রান্ত হচ্ছি। এই বিভ্রান্তির জন্যে সাধারণ জনতা কিছুটা দায়ী, আবার বৈয়াকরণ বা ব্যাকরণবিদ তারাও অনেকাংশে দায়ী। সাধারণ মানুষের ভিতরে চর্চার অভাব, এটাই বানান ভুল হওয়ার অন্যতম প্রধান কারণ। আমরা বানান নিয়ে, বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা, এটা শেখা এবং এর পেছনে সময় দেওয়ার আমাদের মানসিকতার যথেষ্ট অভাব আছে। আমরা যে চর্চা করি কম, এই কারণে বানান ভুলটা বেশি হয়। আবার এই বানান ভুল ব্যাপারটাও একটা আপেক্ষিক ব্যাপার, কেননা সময়ে সময়ে বানান সংস্কার করা হয়, নিয়মের সংস্কার করা হয়। ফলে এক সময় যেই বানানটা শুদ্ধ সঠিক ছিল, একবার সংস্কারের পরে দেখা যায় সেই বানানটাই ভুল হয়ে যায়। তাহলে আমরা সঠিক বানান বলছি বর্তমানে যে 2012 সালে বাংলা একাডেমি যে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করেছে, সেই নিয়মের আলোকেই আমরা বানান ভুল বা শুদ্ধ সেটা বিচার করছি আর কি। তাহলে সেই আলোকে বানান ভুল হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে চর্চার অভাব। ওই আইনটা সম্পর্কে আমরা জানি না, পড়ি না, এই কারণে আমাদের বানান ভুল হয়। আর একটা ভুল হয়, সেটা হচ্ছে যে আঞ্চলিক উচ্চারণ অনুযায়ী বানান লিখতে যাওয়ার যে একটা প্রবণতা, যে আমি যেভাবে উচ্চারণ করি সেইভাবে লিখতে যেয়ে বানানটা ভুল হয়। ব্যাকরণবিদদের ভুলের ভিতরে আছে যে অভিধানে অনেক সময় দেখা যায় যে দুইটি ভুক্তি থাকে, একই শব্দের দুইটা বানান, বলা হয় যে দুইটাই শুদ্ধ। এতে মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়। সাধারণ মানুষ তারা মনে করে যে আসলে বানান তাইলে যেটা খুশি সেটাই লেখা যাবে। দ্বিতীয় ব্যাকরণবিদদের যে সিদ্ধান্তের কারণে আমরা বেশি বিভ্রান্ত হয়, সেটা হচ্ছে তৎসম এবং অতৎসম বিভাজন। তৎসম শব্দগুলোকে একটা বনিয়ে দিয়ে আনা দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এদের বানানটা একটু ভিন্ন হবে, আর অতৎসম শব্দগুলোর বানান অন্যরকম হবে। এখন সাধারণ মানুষের পক্ষে এই তৎসম আর তৎসম শব্দ চেনাটা বেশ কঠিন হয়ে যায়। তৎসম শব্দ অতৎসম শব্দের বানানের এই ব্যবধানটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রবি ঠাকুরের আমলে তেমন ছিল না, পরবর্তীকালে সংযুক্ত হয়েছে। তো এই বিভাজন বানান ভুল হওয়ার জন্য অনেকাংশে দায়ী। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যাকরণটা হচ্ছে আনুশাসনিক ব্যাকরণ, বর্ণনামূলক ব্যাকরণ নয়। এটা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। আমাদের ব্যাকরণবিদরা নিয়ম তৈরি করার অধিক পছন্দ করেন, কিন্তু সেই নিয়ম তৈরি করতে যে দেখা যায় যে জীবিত ভাষায় নিয়মের থেকে ব্যতিক্রম হয়ে যায় অনেক বেশি, নিয়ম মানা যায় না। ফলে সাধারণ মানুষ বানান ভুল করে অনেক বেশি। বানান ভুল হওয়ার জন্য এটা অনেকটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। ব্যাকরণিক কিছু কারণে বানান ভুল হয়, যেমন আমাদের একাধিক বর্ণের একটি উচ্চারণ রয়েছে, যে হ্রস্ব ই, দীর্ঘ ই। বর্ণ দুইটি কিন্তু উচ্চারণ কিন্তু একটি, সেটা হচ্ছে ই। ঠিক তেমনি হ্রস্ব উ, দীর্ঘ উ, বর্গীয় জ, অন্ত জ, দন্ত ন, মূর্ধন্য ন, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই তিনটা শয়ের উচ্চারণ আছে দুইটি। একটা হচ্ছে ইংরেজি এস এর মতো, আর একটা হচ্ছে ইংরেজি এস এইচ এর মতো। র এবং ঢ়
এই দুইটা বর্ণের উচ্চারণ আলাদা, বর্ণ আলাদা, কিন্তু তারপরেও ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে এই দুইটার যথেচ্ছ ব্যবহার এবং বিভ্রান্ত হচ্ছে মানুষ খুব বেশি। বানান ভুল হওয়ার আর একটা কারণ হচ্ছে আমাদের একটি বর্ণের একাধিক উচ্চারণ আছে। যেমন এ বা অ, এর দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে এর মতো আর একটা হচ্ছে এর মতো। দুইটাই কিন্তু প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ। আমরাও যখন বলছি এক, এই একটাই কিন্তু প্রমিত এবং শুদ্ধ উচ্চারণ। এর উচ্চারণ এখানে এর মতো, আর একটিতে এর উচ্চারণ এর মতো। তাহলে এ বর্ণের দুইটা উচ্চারণ আছে, ঠিক তেমনিভাবে অ বর্ণেরও দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে অ এর মতো আর একটা হচ্ছে ও এর মতো। এই দুইটা উচ্চারণ থাকার কারণে বানান এবং উচ্চারণে বেশ খানিকটা সমস্যা হয়। আবার কিছু কিছু বর্ণ আছে যার নিজস্ব কোনো উচ্চারণ নেই, যেমন ইয়, মূর্ধন্য ন, অন্তস্থ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই বর্ণগুলোর স্বতন্ত্র উচ্চারণ নেই। যেমন ইয়, এর উচ্চারণ কখনো দন্ত নয়ের মতো, কখনো গয় জফলয় চন্দ্রবিন্দুর মতো। ফলে বানান ভুলের জন্য এটা একটা কারণ হিসেবে কাজ করে। ফলে বাংলায় যেটা সমস্যা হয়েছে যে একই শব্দের একাধিক বানান সম্ভব। যেমন সাবাস, চারটা বানান দেওয়া আছে, কোনটা ঠিক হবে? আমরা যদি আমাদের অভিধান দেখি তাহলে দেখব যে এখানে এই প্রথম দুইটা ভুক্তিতে আছে। সাবাস, দন্তস্বয় বয়াকার, দন্তস্বয় আকার বয়াকার দন্তস্বও আছে, আবার এটাও আছে। বর্তমানে দ্বিতীয় বানানটাকেই শুদ্ধ হিসেবে গ্রহণ করা হচ্ছে। ফলে ওই যে অভিধানে কিন্তু দুইটাই আছে ভুক্তি হিসেবে। সুতরাং এটাও একটা বানান ভুল হওয়ার অন্যতম প্রধান কারণ। তো এই বানানের একই শব্দের বিভিন্ন রকম বানান ভাষাকে ত্রুটিযুক্ত করে, বিভ্রান্ত করে পাঠকদেরকে। এই বিভ্রান্তি দূর করা নিয়ে প্রথম উদ্বিগ্ন হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিলেন বানান নির্ধারিত করে দেওয়ার জন্যে, বানানের কিছু নিয়ম তৈরি করার জন্যে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি নিজেও এই বানান নিয়ে প্রবন্ধ লিখেছেন, তার লেখা আছে বানান বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 সালে একটি বানান সংস্কার কমিটি তৈরি করে। সেই কমিটি 1936 সালে বাংলা বানানের কিছু নিয়ম প্রকাশ করেন। সেই প্রকাশিত নিয়মের পক্ষে বিপক্ষে অনেক মতামত আসে। তার প্রেক্ষিতে 1937 সালে একটি পরিমার্জিত নিয়ম প্রকাশ করা হয়। পরবর্তীকালে বানানের বিভিন্ন সংস্কার হয়েছে। বাংলাদেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড প্রথম বাংলা বানানের নিয়ম নির্ধারণ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মের আদলে। পরবর্তীকালে বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম নির্ধারণ এবং প্রকাশ করেছে। বর্তমানে বাংলা একাডেমি, বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, মানে বাংলাদেশে সব বাংলা একাডেমি থেকে প্রণীত 2012 সালে প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়মই অনুসরণ করা হয়। সুতরাং বর্তমানে 2012 সালে প্রকাশিত পরিমার্জিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারেই বানানের শুদ্ধতা এবং ভুল নির্ধারিত হয়ে থাকে। বানান এবং উচ্চারণ এই দুইটা পোর্শন থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং যে সকল ছাত্ররা একটু পড়াশোনা কম করে তারা একটু বিভ্রান্ত হয়। আমরা অনেক সময় দেখি যে তারা উচ্চারণ বানানে বানান অংশে উচ্চারণ, উচ্চারণ অংশে বানান এমনটা লিখে ফেলেছে। সেই বিভ্রান্তি নিরসনের জন্য আমি তোমাদেরকে একটু পাশাপাশি দেখাতে চাই। দেখো, উচ্চারণ থেকে দুইটা প্রশ্ন আসে, আবার বানান থেকেও দুইটা প্রশ্ন আসে। ক নম্বরে একটি বড় প্রশ্ন থাকে, যেমন উচ্চারণ থেকে হতে পারে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, এমন এই ধরনের একটা প্রশ্ন আসে। আর অথবাতে থাকে 8টি শব্দ থাকে, তার প্রমিত উচ্চারণ লিখতে হয়। যেমন উচ্চারণ লেখো যে কোনো 5টি: বৈয়াকরণ, প্রজ্বলন, পিপীলিকা, সন্ধ্যা, লক্ষণ, অধ্যক্ষ, বদ্ধভূমি, সমুচিত, এরকম 8টা শব্দ দেওয়া আছে। তুমি যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে পারো। তবে খ নম্বর প্রশ্নের উত্তর দিলে তোমার ঠিক হলেই তুমি 1 মার্ক পেয়ে যাবে খুব সহজে। যেমন উচ্চারণের উদাহরণ দেখো। আবার দেখো এখানে বানানে এইচএসসি পরীক্ষাতে তোমার 2টা প্রশ্ন আসে। কতে এরকম একটা বড় প্রশ্ন আসবে, যেমন আসতে পারে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। আমি এখানে একটা জাস্ট প্রশ্ন লিখেছি, এরকম একটা বড় প্রশ্ন আসবে। অথবাতে থাকবে 5টি শব্দের শুদ্ধ বানান লেখো, এখানেও 8টা শব্দ দেওয়া থাকবে। এই 8টা শব্দের ভিতর থেকে তোমার যে কোনো 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। কিন্তু তাহলে উচ্চারণে তোমার শুদ্ধ বানান দেওয়া থাকবে, প্রমিত উচ্চারণটা আমরা যেভাবে উচ্চারণ করলে সেই উচ্চারণটা প্রমিত হবে
সেইভাবে লিখতে হবে। আর বানানে তোমার হয় ভুল শব্দ থাকবে না ভুল বানান থাকবে, সেই বানানটাকে তোমার শুদ্ধ করতে হবে। যেমন ধরো বৈয়াকরণিক, এই শব্দটা ভুল, সঠিক শব্দ হবে বৈয়াকরণ। তাহলে এটা হচ্ছে বানানে। উচ্চারণে দেখো তোমার সেই সঠিক শব্দটা দেওয়া আছে বৈয়াকরণ, তোমাকে লিখতে হবে বয়কার রস্বই অন্তস্থ একার বৈয়াকরণ। তাহলে আমরা যেভাবে উচ্চারণ করি প্রমিত উচ্চারণ সেইভাবে তোমাকে লিখতে হবে। এখানে দেখো এখানে বানান ভুল আছে, প্রঞ্জ্বলন, প্রঞ্জ্বলন কিছু হয় না, আসলে প্রজ্বলন শুদ্ধ বানান। উচ্চারণে তোমার শুদ্ধ বানান আছে, আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখতে হবে, প্রজ্বলন। তারপরে পিপিলিকা, এই বানানটা ঠিক আছে, আমাদের উচ্চারণ করি আমরা পিপিলিকা। উচ্চারণ নিয়ে যখন আলোচনা করা হবে তখন এটা কিভাবে হয় সেটা আরও বিস্তারিত বলা হবে, এখন শুধু উদাহরণ দিয়ে পার্থক্যটা বোঝানোর জন্য বলছি আর কি। সন্ধ্যা, আমরা দন্ত স উচ্চারণ করি না, স এর মতো উচ্চারণ করি, এই জন্য এখানে তালব্য স দিয়ে লেখা হয়েছে সন্ধ্যা। বদ্ধভূমি, বদ্ধভূমি, দেখো উচ্চারণ। অধ্যক্ষ, অধ্যক্ষ। লক্ষণ, লক্ষণ, একটা চন্দ্রবিন্দু আছে উচ্চারণে, বানানে নেই কিন্তু। আবার দেখো বানানে এখানে পিপিলিকা, দীর্ঘ এখানে রস্বইকার দেওয়া হয়েছে, এখানে দীর্ঘইকার দেওয়া হয়েছে, আসলে হবে প্রথমে দীর্ঘইকার পরে রস্বইকার, প্রথমে রস্বই তারপর দীর্ঘই তারপরে রস্বই। তাহলে এটা হচ্ছে বানান ভুল ঠিক করা হয়েছে, আর এখানে আমরা যেভাবে উচ্চারণ করি সেইভাবে লেখা হয়েছে। প্রাতরাশ, এটা একটা ভুল বানান, আমরা বর্তমান সঠিক বানান হচ্ছে প্রাতরাশ। ভুল, ভয় দীর্ঘ উকার ল, ভুল, কিন্তু ঠিক হবে হচ্ছে ভয়রস্য ল, ভুল। এই ভুল বানানটা হচ্ছে ঠিক, আর এটা হচ্ছে ভুল। কূপমণ্ডুক, বানান হবে দুইটাই দীর্ঘ উকার। তিরস্কার, এখানে আছে মূর্ধন্য স, হবে হচ্ছে দন্ত স। আমরা এই যে মূর্ধন্য ষর এই সংক্ষিপ্ত রূপ, এটা সম্পর্কে অনেকেই জানি না, অনেক ছাত্র আমরা দন্ত স হবে কি মূর্ধন্য স হবে এটা স্পষ্ট বুঝতে পারি না, ফলে একটা দিয়ে দিই, মনে করি যে স্যাররা ওটা ধরে নেবে। এখানে আসলে ধরে নেওয়ার কিছু নেই। দেখো মূর্ধন্য স হলে সেটা গোলাকার হয়ে যায়, গোলাকার, মাঝখানে একটা দাগ। আর দন্ত স হলে সেটা দন্ত স এর মতো একটু জিহ্বা বেরিয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার উচ্চারণ এবং বানানের দুইটা অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো যে উচ্চারণ থেকে কিভাবে উচ্চারণ লিখতে হবে আর বানান থেকে কিভাবে লিখতে হবে। যত বিস্তারিত আমরা ক্লাস করব তত বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো বোর্ড পরীক্ষায় তোমাদের যে বড় প্রশ্ন ক নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে। ক নম্বরের জন্য এই প্রশ্নগুলোই আসে সাধারণত ঘুরে ফিরে। এটা হচ্ছে এক, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। সত্যবিধানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। হ্রস্ব ইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। অর্থাৎ বাংলা শব্দে কখন হ্রস্ব ইকার হবে সেই রকম 5টা নিয়ম তোমাকে লিখতে হবে। হ্রস্ব উকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। বাংলা বানানে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স ব্যবহারের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। মানে এই নত্যবিধান, তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে নত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। অতৎসম শব্দ অর্থাৎ অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দে মূর্ধন্য ন বা নত্যবিধান প্রযোজ্য নয়। তাহলে এখানে যে নিয়মের কথা বলা হচ্ছে, যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম বিধান, নিয়মগুলো আমরা দেখি, বিধানগুলো দেখি। প্রথম নিয়মটি হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে সর্বদা মূর্ধন্য ন হবে। অর্থাৎ তৎসম শব্দে যদি রি থাকে, র থাকে বা মূর্ধন্য স থাকে, তারপরে যদি ন আসে তাহলে সেই নটা হবে মূর্ধন্য ন। যেমন ঋণ, সাধারণ, পাষাণ ইত্যাদি। রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ থাকে, ক বর্গের 5টি অর্থাৎ ক খ গ ঘ ঙ, প বর্গের 5টি অর্থাৎ প ফ ব ভ ম, এবং অন্তর্জ অন্তস্থ হ এবং অনুস্বার, এই বর্ণগুলোর ব্যবধান থাকে, তবে তারপরেও মূর্ধন্য হবে। যেমন একটু বুঝিয়ে দিই, অগ্রহায়ণ এই শব্দটিতে র ফলা আছে গয়ের সাথে, তাহলে রটা আছে গয়ের সাথে, আর নটা আছে একদম শেষে। মাঝখানে ব্যবধান কি কি বর্ণের আছে? আছে হ, একটা স্বরবর্ণ আকার, একটা অন্তস্থ অ। তাহলে যদি র এবং ন
এর মাঝে এইগুলো থাকে, আমরা নিয়ম অনুসারেই দেখলাম যে যদি স্বরবর্ণ ক বর্গের 5টি, প বর্গের 5টি, অন্তর্জ অন্তস্থ হ অনুস্বার থাকে, তাহলেও সেই নটা মূর্ধন্য ন হবে। যে প্রথম নিয়মটা ছিল রি এর পরপরই যদি ন থাকে তাহলে সেই নটা মূর্ধন্য ন হবে। দ্বিতীয় নিয়মে দেখলাম যে রি র স এর পরে যদি আরও কিছু বর্ণ থাকে তাহলে তারপরেও নটা মূর্ধন্য ন হবে, কিন্তু এই বর্ণগুলো বাদে অন্য বর্ণ থাকলে তখন আর মূর্ধন্য ন হবে না, তখন দন্ত ন হবে। একইভাবে নিষ্ক্রমণ সর্বাঙ্গীন শব্দেও সেই কারণেই মূর্ধন্য ন হয়েছে। ক বর্গীয় ধ্বনির পূর্বে যদি যুক্ত বর্ণ হিসেবে ন আসে তাহলে সেই ন সবসময় মূর্ধন্য ন হবে। যেমন ঘণ্টা, এখানে ট এর সাথে ন এর যুক্ত বর্ণ হয়েছে, ট এর পূর্বে একটা ন বসেছে যুক্ত বর্ণ হিসেবে, সেই নটা হয়েছে মূর্ধন্য ন। যেমন ঘণ্টা, কণ্টক, কাণ্ড, ব্রহ্মাণ্ড প্রভৃতি। পরি, প্র, নীর এই 3টি উপসর্গের পর নত্যবিধি অনুসারে দন্তন্য ধ্বনি মূর্ধন্য ন হয়। যেমন পরি, এরপরে যে নটা এসেছে সেই নটা মূর্ধন্য ন হয়েছে। প্রণয়, প্রটা হচ্ছে উপসর্গ, এরপরে ন মূর্ধন্য ন হয়েছে। নির্ণয়ে নীর সব উপসর্গের পরে মূর্ধন্য ন বসেছে। ক বর্গের যে 4টা ধ্বনি আছে ত, থ, দ, ধ, এর পূর্বে যদি দন্ত ন যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনে সবসময় দন্ত ন হবে। যেমন অন্ত, এই শব্দে ত এর সাথে দন্ত ন যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দন্ত ন পূর্বেই বসেছে, এই কারণে এটা দন্ত ন হয়েছে। দেখো কান্ততেও তাই। প্রান্ত শব্দে একটা র ফলা বা র ছিল, তারপরে একটা আকার অর্থাৎ স্বরবর্ণ ছিল, তাহলে এর পরে সাধারণত মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, কিন্তু এই নটা যেহেতু ত এর সাথে যুক্ত বর্ণ হিসেবে যোগ হয়েছে তাহলে আগের নিয়মটা ওভাররাইট করে এখানে দন্ত ন বসবে। অর্থাৎ আগে যদি র থাকে বা রি স থাকে তারপরেও যদি নটা যুক্ত ত এর সাথে যুক্ত হয় তাহলে সেই নটা দন্ত ন হবে। ক্রন্দনেও ঠিক তাই হয়েছে। তাছাড়া এমন শব্দ অনেক আছে যেখানে স্বভাবতই মূর্ধন্য ন বসে, তাহলে এই শব্দগুলো শুরু থেকেই মূর্ধন্য ন যুক্ত হয়েছে, কোন নিয়ম অনুযায়ী না, এই জন্য একে বলা হয় নিত্য মূর্ধন্য ন। যেমন চাণক্য, মণি, ফণা এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ন বসেছে। সত্যবিধান অর্থাৎ মূর্ধন্য স এর বিধান। নত্যবিধানের মতোই সত্যবিধানও শুধুমাত্র তৎসম শব্দে ক্ষেত্রে প্রযোজ্য, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। তাহলে এখানে যে নিয়ম এবং উদাহরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে নিয়মগুলো আমরা দেখি। রি বা রিকার ও রেফ এরপরে মূর্ধন্য স হবে। যেমন ঋষভ, কৃষক, তৃষ্ণা, এখানে রি বা রিকার আছে, তারপরে মূর্ধন্য স হয়েছে। কৃষ, কিন্তু এই কৃষ শব্দটার পরে রিকারের পরে তালব বসা হয়েছে, এটা একটা ব্যতিক্রম। এই কৃষ মানে হচ্ছে চিকন বা স্লিম। ঠ এর সাথে যদি যুক্ত বর্ণ হিসেবে কোনো স আসে তৎসম শব্দে তাহলে সেই সটা হবে মূর্ধন্য স। যেমন কষ্ট, ট এর সাথে মূর্ধন্য স। মিষ্ট, সুষ্ঠু, জ্যেষ্ঠ, তাহলে ঠ এর সাথে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, আগে দেখেছি মূর্ধন্য ন, এখন দেখছি মূর্ধন্য স। আর ত এর সাথে সবসময় দন্ত ন এবং দন্ত স। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। যেমন দেখো এখানে অভিষেক, পরিষ্কার, এগুলো হচ্ছে, অভিটা হচ্ছে উপসর্গ আর পরিটা হচ্ছে উপসর্গ। এখানে ইকারান্ত মানে শেষে, অন্ত মানে শেষ, ইকার শেষে ইকার, অভি উপসর্গের শেষে একটা হ্রস্ব ইকার আছে, একে বলা হয় ইকারান্ত উপসর্গ। অনুষ্ঠান এবং সু, এটা হচ্ছে উকারান্ত, উকার অন্তে মানে অনু উপসর্গটুক, এইটুক যদি আমরা নিই অনুটুক তাহলে শেষে একটা হ্রস্ব উকার আছে। তাহলে এই ধরনের উপসর্গ, যে সকল উপসর্গের শেষে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকবে তারপরে যদি কোনো স আসে সেই সটা হবে হচ্ছে মূর্ধন্য স। যেমন অভিষেক, পরিষ্কার, অনুষ্ঠান, সুষম। সম্ভাষণ সূচক শব্দে একারের পরে মূর্ধন্য স হবে, কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পরে দন্ত স হয়। যেমন কল্যাণীয়েষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু। তাহলে এই ধরনের সম্ভাষণগুলো আমরা এখন আর দেখি না, কিন্তু এই ধরনের সম্ভাষণগুলো আমরা বিংশ শতাব্দী অর্থাৎ 1900 সালের যে চিঠিপত্র সেখানে লক্ষ্য করি। সেখানে আমরা আমাদের থেকে বয়সে ছোট যারা ছেলে বা পুরুষ
তাদের জন্য এষু একার এবং মূর্ধন্য ষ। বয়স্কদের জন্য শ্রদ্ধাভাজন এষু, শ্রদ্ধাভাজন যারা তাদের জন্য শ্রদ্ধাভাজন এষু, অর্থাৎ একটা কোনো বয়স্ক পুরুষকে সম্ভাষণ করা হচ্ছে। কিন্তু নারীদের ক্ষেত্রে এই সম্ভাষণটা হয়ে যাবে আকার এবং দন্তস্বা, সুচরিতাসু, কল্যাণীয়াসু, অর্থাৎ আমরা কোনো মেয়েকে সম্ভাষণ করছি চিঠিতে বা লেখায়। তাহলে সম্ভাষণে যদি একার থাকে বা পুরুষকে বোঝানো হয় তাহলে একার দিতে হবে এবং মূর্ধন্য ষ হ্রস্ব উকার। যদি আমরা নারীকে বোঝাই তাহলে আকার এবং দন্তস্ব ব্যবহৃত হবে। সন্ধিতে যদি ক খ প ফ, সন্ধিতে আমরা জানি যে দুইটা শব্দের সন্ধি হয়, যেমন এই যে আবি কার, দুইটা শব্দ, প্রথমে একটা শব্দ পরে একটা শব্দ। তাহলে পরের শব্দ যদি ক খ প ফ থাকে, পরের শব্দের প্রথমে ক খ প ফ থাকবে, আর প্রথম শব্দের শেষে হ্রস্ব ই বিসর্গ অথবা হ্রস্ব উ বিসর্গ থাকবে, তাহলে সেই বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হবে। যেমন আবিষ্কার, আবিষ্কার এটা সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে শব্দটি। এর প্রথমে ছিল আবি হ্রস্ব ই এবং বিসর্গ, আর শেষে ছিল ক, শেষের প্রথমে ছিল ক, তাহলে এই বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়েছে। ঠিক তেমনি নিষ্ফলে দ্বিতীয় পদের প্রথমে ছিল ফ, আর প্রথম পদের শুরুতে ছিল হ্রস্ব ই, দন্তনয় হ্রস্ব ই বিসর্গ, এই জন্যে বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়েছে। ঠিক তেমনি দুষ্কর চতুষ্পদ বা নিষ্পাপ হয়েছে। কিন্তু এই প্রথম শব্দের শেষে যদি হ্রস্ব ই বা হ্রস্ব উ না থাকে, তার জায়গায় অ বা আ থাকে, তাহলে আর মূর্ধন্য ষ হবে না, সেই ক্ষেত্রে দন্তস্ব হবে। যেমন ভাস্কর, এখানে আকার ভয়াকার বিসর্গ আর ক র, তাহলে সেখানে বিসর্গের জায়গায় হয়েছে দন্তস্ব। তিরস্কার আর পুরস্কার এই দুইটা পরীক্ষায় খুব আসে। দেখো তিরস্কারে র এর পরে কিন্তু হ্রস্ব ই বা হ্রস্ব উকার নেই, এই হ্রস্ব ইকারটা হচ্ছে আগে ত এর সাথে, সুতরাং এই ক্ষেত্রে যেহেতু শেষে হ্রস্ব ইকার বা হ্রস্বকার নেই, অ আছে, এই কারণে এই তিরস্কারে বানানে হবে দন্তস্ব। পুরস্কারেও তাই। তাহলে আবিষ্কারে হবে মূর্ধন্য ষ, কিন্তু তিরস্কার আর পুরস্কারে হবে দন্তস্ব, কেননা এর শেষে হ্রস্ব ই বা হ্রস্ব নেই, শেষে আছে অ বা আ। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হয় না। বিদেশি শব্দে হয় দন্তস্ব, তালব্য ষ অথবা দন্তস্ব উচ্চারণ অনুযায়ী। পোশাক, এস এইচ এর মতো উচ্চারণ হলে তালব্য ষ, এস এর মতো উচ্চারণ হলে দন্তস্ব, কিন্তু কখনোই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না বিদেশি শব্দ যেগুলো, আরবি ফার্সি হোক আর ইংরেজি হোক, এই বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য ষ হয় না। তাহলে যখনই সাত আসবে, অগ্নিসাত ধূলিসাত, সেই সাতের শতে সবসময় দন্তস্ব ব্যবহৃত হবে। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, যেমন ভাষা, আষাঢ়, পাষাণ, পৌষ। ভাষাতে মূর্ধন্য ষ, আষাঢ়েও মূর্ধন্য ষ, এগুলোকে বলা হয় নিত্য মূর্ধন্য ষ। এগুলো শব্দ শুরু থেকেই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়ে আসছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে তৎসম অতৎসম শব্দের বানান সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের জন্য যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে খ নম্বরে যে প্রশ্নগুলো এসেছে সেই শব্দগুলো তোমরা লিখবে এবং তার শুদ্ধ বানান কোনো ভালো বই থেকে, হতে পারে সেটা ভাষা শিক্ষা হায়াত মাহমুদ, অ্যাটলাস পাবলিকেশনস, হতে পারে গিয়াস শামীম স্যারের রচনা শৈলী ব্যাকরণ, অথবা বাংলা অভিধান, বাংলা একাডেমি প্রণীত বাংলা অভিধান থেকে তোমরা ঠিক করে লিখে নেবে। তাহলে আশা করি তোমাদের প্রস্তুতি সুসম্পন্ন হবে। সকলকে আবারও ধন্যবাদ।